আমার লোক আমাকে যদি কেউ ফ্রিতে খেটে দেয় বা আমাকে যদি ক্যামেরা কেউ দিয়ে দেয় এমনিতে দেয়, তাহলে তাহলে আপনার প্রবলেমটা কোথায়? আপনি ক্যামেরা সম্বন্ধে কি বোঝেন? কাম করা বড় বড় অভিনেতা, একদম বড় অভিনেতা, তার একটা ছবি দেখতে গিয়েছিলাম আমি। আমি যাচ্ছি, দেখছি যে হল বুক বুক মানে টিকিটটা আমি কেটে ঢুকলাম, ঢুকে গিয়ে দেখছি লোক নেই, কিন্তু বুক মাই শোতে হাউসফুল ছিল। বিলের তলায় ওরা সেটিং করবে ক্যাশ, ঠিক আছে, ক্যাশে ডিল করবে। সেই তুমি ডিল সাকসেসফুল করে দিবে, তখন তোমার ছবি রিলিজ করতে দিবে। এটাই সিন্ডিকেট। এবং ওখানে আরেকটা চলতেছে, ওখানে আরেকটা জিনিস হতেছে, বলতো যে মানে যে ইম্পার যে লোক আছে সে চেষ্টা করবে নতুন প্রডিউসার, নতুন মুরগি, এরকম ভাবে দেখে নতুন মুরগি, একে 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 ফাঁসাবো। প্রেসিডেন্ট, এক্স প্রেসিডেন্ট প্রিয়া সেনগুপ্ত আমার প্রডিউসার চেয়ারে বসে আছে, প্রডিউসারের পাশের চেয়ারে আমি বসেছিলাম। উনি বলছে যে অসমের পিছনে টাকা লাগাচ্ছেন কেন, ও তো নতুন, ওর পিছনে টাকা লাগিয়ে দেওয়া আমাদের জলে ফেলা, ও টাকা তুলে দিতে পারবে। আমার প্রডিউসারকে আমার সামনে বলেছে, প্রিয়া সেনগুপ্ত বলেছে এটা কথা। চেয়ারম্যান যিনি ছিলেন, ওনার কাছে কমপ্লেন করে লিখিত যে এই ছবিটা প্রডিউসার আমি, দেন উনি আটকায়। তারপরে উনি কোনো কিছু মানে ঘেঁটে দেখেননি যে এটা আদৌ কতটা সত্য জিনিস, যে উনি কি আদৌ প্রডিউসার, তার পেপারস কোথায়, কিছু দেখেননি, মুখের কথা আটকে দেয়। এবং তারপর আমরা যাওয়ার পরে জিনিসটা আমরা মীমাংসার চেষ্টা করি, বাট এই জিনিসটা মীমাংসায় দাঁড়ায় না ব্যাপারটা। তারপরে এটা পুরোটা চলে যায় এতে কি বলে, ছবিটা আটকে দেওয়া হয় পুরোটা, সেন্সার আমাদের হতে দেয় না ছবি। এবং সেন্সার আটকে দেওয়ার পরে আমরা প্রচুর ডিপ্রেশন আমি চলে যাই। 14ই জুন আমার মনে আছে, 14ই জুন আমার প্রথম রিলিজ ডেট ছিল, তারপরে সেটা পিছিয়ে 2 আগস্ট হয়। এবং এর মধ্যে একটা বিশাল বড় স্ক্যাম হয়, টাকা পয়সার স্ক্যাম হয়। এটা আমার যিনি প্রডিউসার ছিলেন তিনি আরো বেশি ভালো বলতে পারবে। হ্যাঁ, তো বিশাল বড় একটা স্ক্যাম আমাদের সঙ্গে হয়েছে। তোমার বলিউডে একটা নিয়ম আছে, তোমাকে যখন প্রচুর তো গুপি কাজ হয়, কারণ প্রত্যেকের অত বাজেট থাকে না নতুন কাজের। তো বোম্বেতে যেটা সিস্টেম সেটা হচ্ছে, ধরো আমার যেটুকু একটা সিনেমা বানাচ্ছি সেখানে আমাদের 4জন ক্যামেরাম্যান লাগবে, টেকনিশিয়ান নিয়ে আমি কাজ করতে পারি, কিন্তু আমাদের এখানে একটা অভিযোগ আছে চাপিয়ে দেওয়া হয়। আমার যদি 4 জনের দরকার হয় সেখানে আমাকে 14 জন চাপিয়ে দেওয়া হয়, সেখানে বাজেটটা আমি ক্যারি করতে পারছি না, এবং যার ফলে নতুন নিউ কামাররা তারা আসতে পারে না, এমন একটা অভিযোগ বার উঠে আসে। এবং সেটা তুমি কি বলতে চাও? খুব ভালো একটা কথা বললে, এটা আমাদের শুধু টলিউডেই সম্ভবত এটা হয়। সেটা হলো আমার যেই ছবিটা আমি রিসেন্টলি কমপ্লিট করলাম, তো সেখানে আমি ছোট গিল্ড, মানে 30 লক্ষ টাকার মধ্যে তুমি যদি ছবি বানাও, তাহলে তোমাকে একটা লিমিটেড টেকনিশিয়ান নিয়ে তুমি ছবি করতে পারবে। তার মানে ডে ওয়ানে এটা বেঁধে দেওয়া হলো যে তোমার ছবিটা ছোট ছবি, তাই তো? মানে মানুষ ভাবছে এটা ছোট ছবি, আমরা কেন দেখতে যাবো, তার মানে এখানে ভেদাভেদ শুরু হয়ে গেল। এবার আমরা যখন জানাতে যে টিমের যে লিস্টটা বানিয়ে যে জমা দিতে, ওখানে আমরা যখন সৌরভ বিশ্বাসের কাছে গিয়েছিলাম, তখন উনি আমাদেরকে এটাও বলে দিয়েছিলেন যে কোন ক্যামেরায় শুট করতে হবে। যে আমাদেরকে বলে দিয়েছিল যে তোমাদের ছোট টিম, তো তোমাদেরকে FX3 ক্যামেরায় শুট করতে হবে। আমি বলছি আমরা অ্যাটলিস্ট FX9 করি, বলছি না ওটা বড় হয়ে যাবে। আমরা প্ল্যান করেছিলাম রেড মনস্ট্রোতে শুট করব। এবার রেড মনস্ট্রো আমরা অতি স্বল্প বাজারে পাচ্ছিলাম, তার কারণ যে দিচ্ছিল সে আমাদের আত্মীয়র মধ্যে পড়ে, আমরা পেয়ে যাচ্ছিলাম। তো এবার আমার প্রশ্নটা এখানে ছিল যে আমার লোক আমাকে যদি কেউ ফ্রিতে খেটে দেয় বা আমাকে যদি ক্যামেরা কেউ দিয়ে দেয় এমনিতে দেয়, তাহলে তাহলে আপনার প্রবলেমটা কোথায়? আপনি ক্যামেরা সম্বন্ধে কি বোঝেন? যে আপনি বলে দিলেন আমাকে FX3 তে শুট করতে হবে, এবার হ্যাঁ, এইবার আমাকে এতজন টেকনিশিয়ান নিতে হবে, আর আমার দরকার নেই, আমি নেবো কেন? আমার কথা হচ্ছে আমি একটা ছবি বানাবো, আমার 50 লক্ষ টাকা বাজেট, আমি 50 লক্ষ টাকার মধ্যে আমার যতজন টেকনিশিয়ান প্রয়োজন আমি নেব, যেই ক্যামেরা আমি অ্যাফোর্ড করতে পারবো সেটা নেব। তা আপনি বলার কি, যখন আপনি বলে দিবেন যে তোমাকে এতজন, ধরো 30 জন টেকনিশিয়ান নিতে হবে, এই ক্যামেরাতে শুট করতে হবে, সবই যখন আপনি বলে দিচ্ছেন, তাহলে সেই প্রডিউসারের টাকা তুলে দেওয়ার দায়িত্বটাও নেন, তাই না? কারণ ওর কথা মতো তো ছবি হচ্ছে, আমার টাকা ওর ইয়ে করছে, মালিকানা করছে, কি করতে হবে, কাকে দিতে হবে, সব তো ও করছে। তা আমার ঘরে টাকা উঠার সময় আর কেউ নেই। তাহলে একবার ভাবো, তাহলে নতুন প্রডিউসার বা নতুন যারা কাজ করতে আসে তারা কিভাবে কাজ করবে? আর প্রথমে বেঁধে দেওয়া হলো 2 ধরনের ছবি, একটা 30 লাখের নিচে, একটা 30 লাখের উপরে। 30 লাখের নিচে হলে তোমার ছবি ছোট ছবি,
মানে আমার ছবিতে বাজেট প্রয়োজন নেই, তবু আমাকে বাজেট দিতে হবে? এটা কোনো মানে হয়? ধরো ধরো আমি একটা উদাহরণ দিই, ধরে নাও যে একটা ফটোগ্রাফার, গিল্ডের আমাকে ফটোগ্রাফার নিতে হবে ধরে নাও, তার যদি আমি শিফটের টাকা দিই তো প্রায় ওকে আমাকে 40 থেকে 60 হাজার টাকা পেমেন্ট করতে হচ্ছে। আমার একটা ভালো ফটোগ্রাফার বন্ধু আছে, আমি ওকে 5 হাজার টাকা দিলে আমার কাজটা করে দিব ওই। তাহলে আমি কেন নিতে যাবো সেই লোকটাকে ওখান থেকে? আমার বন্ধুকে নিয়ে আমি করবো, সে ছবি তুলে দিবে, অথবা আমি তুলবোই না ছবি, আমি ছবির স্টিল আমরা মোবাইলে তুলে নেবো, আমার নিতেই হবে। এটা কোনো মানে দাঁড়ায়? তো এই ধরনের একটা তোমার অহেতুক একটা পলিটিক্স আমাদের ইন্ডাস্ট্রিতে চলতো। হ্যাঁ, এবার মানে সবাই শিকার হয়েছে, আনওয়ান্টেড ছবির বাজেট বেড়ে গেছে এবং তার জন্য ছবিগুলো আটকেও গেছে, করতে পারেনি কেউ। হ্যাঁ, এবং এই যে আলাদা জিনিস হয়ে গেছে গুপি আর কি বলে আমি জানি না, এটা গুপি ছাড়া গিল্ড নিয়ে ছবি। গুপি বলে কি জিনিস এটা আমি আজও আমার মাথায় ঢোকে না। গুপি ওই লোকগুলো যারা কাজ করতে যাচ্ছে তারা তো টাকা পাচ্ছে, আর্টিস্টরা টাকা পাচ্ছে, সবাইকে টাকা দিচ্ছে। গুপি আবার কি জিনিস? হ্যাঁ, এইটা খুব বাজে লাগে আমার। এই দুটো ওয়ার্ডের সাথে আমার না খুবই বাজে লাগে শুনতে। একটা হচ্ছে গুপি কাজ, আর দুই হয় ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম। এইটা অনেকে বলে কিনা, আমি না এটাকে মানে আমি বলতে পারিনি। ইন্ডিপেন্ডেন্ট মানে এটা কি? কাজ তো কাজই। ইন্ডিপেন্ডেন্ট মানে তোমার ওই ছবিটাকে আগে থেকে খারাপ নজর দিয়ে দেখবে, মানে যে ওরা জোগাড়ি করে ছবিটা করেছে। হ্যাঁ, আমার ছবিতে 10 লক্ষ টাকা ইনভেস্ট না, আমার ঘর থেকে টাকাটা গেছে। তো 10 লক্ষ টাকাটা কি কম টাকা? কথার কথা ধরো 10 লক্ষ টাকা বাজেট, তো সেই টাকাটা কি টাকা নয়? যা আগেই ধরে নেওয়া হলো তোমার ইন্ডিপেন্ডেন্ট ছবি, ও মানে বাজে ছবি, তুমি জোগাড়ি করে করেছো। তারপরে এই গুপি ছবি, এই গুপি ছবি কম বাজেটে বানিয়েছে, কারণ এরা ফকির, এদের টাকা ছিল না। তো এই ধরনের একটা ভেদাভেদ যে এই ইন্ডাস্ট্রি থেকে কিন্তু উৎপত্তি হয়েছে। তবে এখন নতুন সরকার এসছে, এখন সেটা কতটা পরিবর্তন হবে সেটাই এখন দেখার বিষয়। অ্যাকচুয়ালি আমরা যেটা খবর পাই যে যখন বক্স অফিস কালেকশন শেয়ার করি, তখন অডিয়েন্সরা বলে যে তারা বক্স অফিস কালেকশন নিয়ে বিন্দুমাত্র ইন্টারেস্টেড নয়। তারা ইন্টারেস্টেড নয় কোনটা গোপী কাজ, কোনটা ভালো করে বানিয়েছে, কোন ক্যামেরাতে বানিয়েছে, ইন্টারেস্টেড নয়। তারা তাদের পছন্দের মানুষটাকে প্রেজেন্টেশনটা ভালো দেখতে চায়। হ্যাঁ, এটাই যে তাদের কাজ কখন আসবে, তারা এত কিছুর মধ্যে ঢুকতেই চায় না। এবং এত কিছুর মধ্যে ঢুকে কি বাংলা সিনেমার যে কোয়ালিটি তো পড়ে গেছে, একদম পড়ে গেছে। দেখো, আমি খুব মানে সিম্পল একটা কথা বলতে চাই, যেটা হলো যে আমার কালিয়াচক চ্যাপ্টার 1 ছবিটা মুক্তি পেয়েছিল 2024 সালে। আমার পরবর্তী ছবি 2026 আসছে, মানে মাঝে 2 বছরের গ্যাপ। এবার এর মধ্যেই তোমার অনেকগুলো প্রডিউসার ছিল, বা যারা আমার টাচে ছিল বা ইনভেস্টর ছিল, তারা চাইলে ছবি করতে পারতো। বা যারা আমার প্রডিউসার, ধরো কালিয়াচক চ্যাপ্টার 1 ছবির যে প্রডিউসার ছিল, সে চাইলে ছবি করতে পারতো, কিন্তু করেনি কেন? কারণ এখানে শুধুমাত্র কি বলে ইম্পা বা গিল্ডের মধ্যে যে এই নোংরামি গুলো আছে তা নয়, ডিস্ট্রিবিউশন যে হয়, সিনেমা হলে রিলিজ হয়, সেখানেও অনেক রকমের দুর্নীতি রয়েছে। কারণ অনেক প্রডিউসার আছে, অনেক ছেলে, আমার নিজের ব্যক্তিগত অনেক কাউকে চিনি, যারা রিলিজ করালো, রিলিজ তো হয়ে গেল, কিন্তু কত টাকা ইনকাম হলো সেই ইনকামটা ওর ঘরে গিয়ে পৌঁছায় না প্রডিউসারের। তো ডিস্ট্রিবিউশনেও জালিয়াতি আছে। এবার টাকার মুখ দেখতে পাইনি সেই প্রডিউসার কি করে ছবি করবে বলো? এবং তার মধ্যে মানে ইম্পার রাজনীতি, হ্যাঁ, নোংরামি, তোমার কি বলে ফেডারেশনের নোংরামি, গিল্ডের নোংরামি, আবার এদিকে ডিস্ট্রিবিউশনের নোংরামি। তো নতুন প্রডিউসার তো মানে আর কাজ করবে কি করে যার ঘরে এই নোংরামির কারণে কোনো টাকা যায়নি? তারা কোনোদিন কাজ করতে পারবে কি? পারবে না, চাইবে না, কারণ টাকা দেখতে পারে আমি টাকা ঢেলে যাবো। আর আমি এখানকার লোকজনকে বা এই যারাকে দেখেছি এখানে, আমি মানে নতুন প্রডিউসার যদি কেউ পেয়ে গেল, তাহলে ওকে ভেবে না ও কি মানে মুরগি পেয়ে গেছে, ওকে একদম দুমড়ে মুচড়ে কি করে ওর কাছে সব বার করে নেবো, এই চিন্তাতেই আমাদের ইন্ডাস্ট্রির 95%-এরও বেশি লোকজন চলে। তার কারণে নতুন প্রডিউসাররা কাজ করতে এখানে আসতেই পারে না। তুমি দেখবে নতুন প্রডিউসার, কটা প্রডিউসার দেখবে তুমি ব্যাক টু ব্যাক কাজ করছে, গুনে চুনে তুমি গুনেও দেখতে পাবে না। না, তৈরি হয়নি তো। ইনফ্যাক্ট আমি তোমায় বলছি, আমাদের বাংলাতে রাজ চক্রবর্তী বাদ দিয়ে এখন পর্যন্ত তুমি একটা স্টার মেকার ডিরেক্টর তুমি দেখাতে পারবে না। স্টার মেকার ডিরেক্টর ইন্ডাস্ট্রিতে কেউ নেই। এরা প্রত্যেকটা ডিরেক্টর স্টারের উপর নির্ভর করে। ঠিক আছে, যে স্টার না হলে ও ছবি বানাতে পারবে না। ঠিক আছে, কারণ ওর নিজের ক্রাফটের প্রতি ওর ভরসা নেই। আমি যদি বলি আমি নিউ কামার, আমার একটা ছবি করেছি, আপনি আমার দ্বিতীয় ছবি নিয়ে করেন না, তোমাকে নিয়ে তো ছবি বিক্রি হবে না, ওটিটি সেল হবে না, চ্যানেল নেবে না, এ নিবে না। তাহলে আমার ঠিক প্রশ্নটা তাহলে আপনার ক্রাফটের প্রতি তাহলে প্রথমে আপনারই কনফিডেন্স নেই। সাউথের মালয়ালম যে ছবিগুলো হয়, তাদের তো দেখেছো নিউ কামারদেরকে নিয়ে তারা কি রকম ছবি বানায় সাবজেক্টের উপরে, হ্যাঁ, এবং 100 কোটি টাকা করে ইনকাম করছে। সেই রকম তুমি একটা ডিরেক্টর দেখাও, আমাদের বাংলায় নেই।
তোকে অনেকেই বলে যে তোমার হচ্ছে বাংলা সিনেমা একটা টাইমে কোটির গন্ডি ক্রস করবে বক্স অফিস। এখন বেশিরভাগ ক্ষেত্রে লোকজন বলে যে 10 কোটি 12 কোটি টাকা কামায়, সেগুলো অডিয়েন্স সন্দেহ প্রকাশ করে যে এগুলো সত্যি এত টাকা কামিয়েছে, কারণ টাকা দিয়েছে কর্পোরেট হল বুকিং। এগুলো কি কি মনে কর্পোরেট বুকিং দেখো, যাদের টাকা আছে কর্পোরেটের খেলাটা তারাই খেলে। এবার কর্পোরেট বুকিং নিয়ে কিছুদিন স্টে করতে পারবে, তারপরে মানুষ এখন এতটা স্মার্ট হয়ে গেছে, ওরা সবকিছু জানে, ওরা সবকিছুর উত্তর দিতে জানে, কোনটা কর্পোরেট বুকিং হচ্ছে না হচ্ছে সবাই জানে। দেব কি করেছে, জিৎ কি করেছে, বা অন্যান্য মানে অভিনেতারা কি করছে, প্রডিউসাররা কি করছে, সবাই জানে। তো কর্পোরেট বুকিং নিয়ে মানে মানে দেওয়ার মতামত দেওয়ার মতো কিছু নেই। এটা কিছুদিন থাকবে, তারপর দেখবে এটা আবার মানে হবে না। মানে তুমি ফেক জিনিস কতদিন চালাবে, মানুষ জানে সেটা কত টাকা ইনকাম করেছে। তুমি জাস্ট ভাবো না যে বা আমাদের বাংলা ইন্ডাস্ট্রি ছেড়ে অনেক ছবি আছে যারা 100 কোটি টাকার উপরে কামায়, 50 কোটি টাকার উপরে কামায়। আমাদের বাংলার ছবি 10 কোটি টাকা ইনকাম করতে হাঁপিয়ে যায়, 15 কোটি টাকা ইনকাম করতে হাঁপিয়ে যায়, তার মধ্যেও নাকি ফেক কালেকশন রয়েছে। হ্যাঁ, এবার তুমি জাস্ট ভাবো তাহলে বাংলা ছবির অবস্থা কি। আমরা তো লাখে কথা বলি, মিটিং এ গেলে লাখে ছবি তৈরি হয়, 10 লাখ টাকায়, 15 লাখ টাকায়, 20 লাখ টাকায় ছবি, এই লাখে ছবি হয়। তাহলে একটা আর্টিস্ট তুমি দেখতে পাবো না, নিউজে দেখবে বা এতে যে অনেক আর্টিস্ট কাজ পাচ্ছে না, যারা এই প্রফেশনের উপর ডিপেন্ড করে আছে, তারা কি করে সার্ভাইভ করছে। কারণ লাখে ছবি তুলছে, তো মানে ম্যাক্সিমাম লোকে তো চাই যে ফ্রিতে কাজ করে দিলেই হলো। অবশ্যই তার ঠিক মধ্যে আছে, এত মিডিয়া নিষেধাজ্ঞা তারপরে এত এত নিষেধাজ্ঞা রয়েছে। তো এই তো ফেক কালেকশন নিয়ে মানে এটা বেশি দিন মানে হোল্ড করে রাখতে পারবে না। এবং এটা দেখে অবশ্যই সাময়িক একটা জয় হয় যে আমার ছবি ব্লকবাস্টার হয়ে গেল, কিন্তু এটা তাদেরই খেলা যাদের কাছে প্রচুর টাকা রয়েছে। কর্পোরেট বুকিং করা, লোক দিয়ে হল ভরিয়ে দেওয়া, বিভিন্ন জনকে দায়িত্ব দিয়ে দেওয়া ডিস্ট্রিক্টে, তুমি ওই ডিস্ট্রিক্টে হল ভরিয়ে দাও, তুমি ওই ডিস্ট্রিক্টে হল ভরিয়ে দাও। এটা আলটিমেট কিছু টাকা তো আবার প্রডিউসারের ঘরে আসছে। আমি আমি নিজেই দেখেছি একটা ছবি, আমি নাম বলবো না, আমাদের টলিউডের নাম করা বড় বড় অভিনেতা, একদম বড় অভিনেতা, তার একটা ছবি দেখতে গিয়েছিলাম আমি। আমি যাচ্ছি, দেখছি যে হল বুক হয়ে গেল, বুক মানে টিকিট সেট, টিকিটটা আমি কেটে হল ঢুকলাম, ঢুকে গিয়ে দেখছি লোক নেই, কিন্তু বুক মাই শোতে হাউসফুল ছিল। আমি নিজে দেখতে গেছিলাম, বড় স্টারের ছবি, কিন্তু আমাদের বাংলার বড় স্টারের ছবি। ফেক কালেকশন যে দেখা, এটা খুবই সত্যি কথা। কর্পোরেট বুকিং এটা খুবই সত্যি কথা, এটা বাংলাতে হয়। এটি তোমার কতটা ক্ষতি হচ্ছে ইন্ডাস্ট্রি, কারণ আসল কাজ তো মানুষের কাছে ভালো কন্টেন্ট পৌঁছানো, সেটা তো হচ্ছে না আলটিমেটলি। দিন দিন বাংলা ছবি যেখানে তোমার সত্যজিৎ রয়, ঋত্বিক ঘটকের মধ্যে ছবি আমরা দেখেছি, সেখানে কোয়ালিটি আরো কমে যাচ্ছে আরো দিন দিন। দেখো এখানে প্রথম কথা হলো যে যে ডিরেক্টর যে ছবি বানায়, তাকে না তার চিন্তাধারা পর্যন্ত অনেক মানে চিন্তাধারার ব্যাপারে ওকে ক্লিয়ার থাকতে হবে যে আমি এটা করছি, এবং ওর যে ক্রাফট সেটার উপর ওকে নিজেকে বিশ্বাস করতে হবে, ভরসা করতে হবে। কিন্তু এখনকার যে ডিরেক্টর গুলো রয়েছে, তারা তাদের কোনো ভরসা বা বিশ্বাস তার নিজের ক্রাফটের প্রতি নেই। ঠিক আছে, আমি সত্যি কথা বলছি, এই কথাগুলো হয়তো 10 জন দেখবে, খারাপ ভাববে, আমাকে যদি কেউ গালাগালি করে মনে করবে, আমার কোনো যায় আসে না। কারণ স্টিল আমার একটা জিনিস কানে মানে একটা কথা বাজে যে আমি নিজের বড়াই করে বলছি না, মানে প্রিমিয়ার যখন হয়, তো প্রিমিয়ারে আমার ছবিটা দেখার পরে মানে মেবি কারো হয়তো আমার পারফরমেন্স ভালো লেগেছিল, একটা লোক বলেছিল যে এই ছেলেটাকে যদি সঠিকভাবে, আমার কথা বলেছিল যে সঠিকভাবে যদি কোনো বড় প্রোডাকশন হাউস বা ডিরেক্টর যদি ইউজ করতে পারে, তাহলে এই আগামী 10 বছর এই ছেলেটা ইন্ডাস্ট্রিতে অনেক কিছু করতে পারে, আমার ব্যাপারে বলেছিল। তো থ্যাংক ইউ তাকে। কিন্তু আজকে 2026 সাল হয়ে গেল, ওখানে অনেক বড় বড় ডিরেক্টররা ছিল, কিন্তু আজ পর্যন্ত আমার কাছে কোনো কল বা কোনো কাজের কোনো অফার বা আজ পর্যন্ত আসেনি। ইনফ্যাক্ট আমাকে আমার ছবির জন্য ওই ঘুরে স্ট্রাগলটাই করতে হচ্ছে যে প্লিজ ছবি করুন, ইনভেস্টর প্রডিউসার আমাকেই খুঁজতে হয়। অতএব কেউ কাজ দিল না দিল, যে আমাকে তখন এই যে আমি যে ইম্পার এগেনস্টে প্রেস কনফারেন্স করতে চেয়েছিলাম, যে কথাগুলো বলি কেন আমাকে আটকে দেওয়া হবে, তখন আমাকে বলেছিল যে তুমি নতুন, তোমার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে, টিএমসির ক্ষমতা আছে, তারা তোমার ক্ষতি করে দিবে, এসব করো না। আর এখন আমার সত্যি কথা বলছি, আমার কোনো ভয় নেই, আমাকে কেউ আমি কারো কাজের অপেক্ষা করি না যে কেউ আমাকে কাজ দিবে। কারণ আমার দুটো ছবিতে আমরাই টেনে টেনে প্রডিউসার্স অ্যারেঞ্জ করে, তারপরে আমরাই ধরো বিভিন্ন টেকনিশিয়ানস বা তারা কাজ পাচ্ছে, মানে এমপ্লয়মেন্ট জেনারেট হচ্ছে আমাদের দ্বারা, অতএব ওই ভয়টা নেই। তো আমার মধ্যে কথা হচ্ছে, কোনো ডিরেক্টর যারা রয়েছে তাদের ক্রাফটের প্রতি কোনো ভরসা নেই, এবং তাদের জন্য ইন্ডাস্ট্রি কিন্তু নষ্ট হয়েছে। কলকাতার ম্যাক্সিমাম ডিরেক্টর, আমি প্রচুর ডিরেক্টরের সাথে বসেছি, তাদের কন্টেন্টের প্রতি কোনো ভরসা নেই। ওই জন্য কোয়ালিটি, ওরা কোয়ালিটি কন্টেন্টের যে কোয়ালিটি বা কন্টেন্ট খুব ভালো হতে হবে, এই জিনিসটাই মনোযোগ নেই। মনোযোগ এটাই যে কোয়ালিটি, সরি টাকা কতটা পাচ্ছি,
ধরো 50 লাখ টাকার ছবি, ওর মধ্যে আমি কি করে 5 লাখ টাকা সাইড লাইন করবো, ওর সাথে এরকম ডিল করবো, মিউজিক ডিরেক্টরের সঙ্গে ডিল করবো, বিভিন্ন টেকনিশিয়ানের সঙ্গে ডিল করবো, ওখান থেকে অল্প অল্প করে টাকা নেবো, দিয়ে করবো। ও এই সবে ব্যস্ত, তাহলে ও ছবি বানাবে কি করে, যে ডিরেক্টর। তো এখানেই হেরে যাচ্ছে ইন্ডাস্ট্রি। আমার এখানেই হেরে গেল। তো তুমি কোয়ালিটি তো অটোমেটিক, তুমি কোয়ালিটিতে ধ্যান দিবে। আছে, আমি আমি আমার ব্যক্তিগতভাবে আমার মানে কয়েকজন ডিরেক্টর রয়েছে, তাদেরকে আমি খুব পছন্দ করি। যেমন রিসেন্টলি তুমি দেখবে শ্রমিক রয় চৌধুরী বলে একজন ডিরেক্টর রয়েছে, তার আসছে, ভীষণ নিখুঁত কাজ করে। মানে আমি বলছি না যে প্রতিটা ডিরেক্টর, তারাও কিন্তু কেউ কিন্তু স্টার তৈরি করতে পারে, এটা আলাদা জিনিস, কিন্তু কোয়ালিটির কাজ গিনাচুনা তুমি মানে 99% তুমি বাদ ধরে নাও যে আর কেউ কোয়ালিটি কাজ কেউ করছে না, সবাই দেখছে টাকা কি করে পাবো। তো ইন্ডাস্ট্রিতে এখন সব টাকা ইনকাম করার জন্যই বাকি ডিরেক্টর গুলো রয়েছে, ছবি বানানোর ইচ্ছা কারো এতে নেই, সৎ প্রচেষ্টা নেই। আমি এটা খুব পরিষ্কার বলছি। রিসেন্টলি আমার দেখা গেল ইমকার প্রেসিডেন্ট চেঞ্জ হলো। তো প্রিয়া আমাদের যে আগের প্রেসিডেন্ট ছিল মাননীয় প্রিয়া সেনগুপ্ত, ভুরি ভুরি অভিযোগ আমরা পাচ্ছি, এবং তার সঙ্গে পাচ্ছি সৌরভ বিশ্বাসের বিরুদ্ধে। তো এইটার সম্পর্কে তুমি কি বলতে চাও? এই অভিযোগগুলো কি সত্যি আদৌ? খুব সত্যি কথা, আমরা নিজেরাই শিকার হয়েছি। কি করে তোমার সিন্ডিকেটটা চলছে? দেখো, এই সিন্ডিকেটটা যদি বলি যে তোমার ছবি যখন তুমি সেন্সারে জমা করতে যাবে, তখন ওরা কিছু না কিছু প্রবলেম তোমার ছবি থেকে বার করবে। আচ্ছা সেটা হতে পারে তুমি ছবিটা গিল্ডকে ইনফর্ম করোনি, আচ্ছা ছবি বানিয়েছো। হতে পারে তোমার পিছলে কোনো টেকনিশিয়ান টাকা পায়নি। হতে পারে তোমার, আমার যেমন প্রবলেম যে আমি প্রডিউসার, মুখের কথাই কিছু একটা প্রবলেম বার করবে, বার করে তোমার ছবিটাকে আটকে দেবে। আটকে দেওয়ার পরে এবার ওরা বলবে যে মানে সৌরভ বিশ্বাসের মানে প্রেডারেশন ওই দিক থেকে মেল করবে ইম্পা অফিসে যে আপনার এই ছবিটা গিল্ডকে না জানিয়ে হয়েছে, তো আপনি বিষয়টা দেখুন ইম্পার কাছে। এবার ইম্পা তখন এবার বলবে প্রডিউসার তোমাকে যে এরকম এরকম ব্যাপার, তোমরা তো গিল্ড নিয়ে করোনি, তো এবার এটাকে টেবিল সেটিং করতে হবে। টেবিলের তলায় ওরা সেটিং করবে ক্যাশ, ঠিক আছে, ক্যাশে ডিল করবে। সেই তুমি ডিল সাকসেসফুল করে দিবে, তখন তো ওরা তোমার ছবি রিলিজ করতে দিবে। এটাই সিন্ডিকেট। এবং ওখানে আরেকটা চলতেছে, ওখানে আরেকটা জিনিস হতেছে, বলতো যে মানে যে ইম্পার যে লোক আছে সে চেষ্টা করবে ও আচ্ছা নতুন প্রডিউসার, নতুন মুরগি, এরকম ভাবে দেখে নতুন মুরগি, একে 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 ফাঁসাবো, এই দিক থেকে টাকা নেবো। অথবা তার ছেলে ছিল আমাদের বনি সেনগুপ্ত, বা আরো ধরো তার কাছে যারা অভিনেতা রয়েছে তাদের যে এইসব নতুন ছেলে, মানে এই নতুন ছেলেদেরকে নিয়ে তো কিছু হবে না, তো প্রডিউসারটাকে ধরি, প্রডিউসারকে দিয়ে যদি আমার ছেলের কোনো কাজ করানো যায় বা অন্য কোনো আর্টিস্ট যারা টাচে রয়েছে তাকে নিয়ে ছবি করাবো। ঠিক আছে, আমার সামনে, আমি আমি নাম ধরে বলছি, আমার সামনে আমাদের ইম্পার প্রেসিডেন্ট, এক্স প্রেসিডেন্ট প্রিয়া সেনগুপ্ত আমার প্রডিউসার চেয়ারে বসে আছে, প্রডিউসারের পাশের চেয়ারে আমি বসেছিলাম। উনি বলছে যে অসীমের পিছনে টাকা লাগাচ্ছেন কেন, ও তো নতুন, ওর পিছনে টাকা লাগিয়ে তো আমাদের জলে ফেলা, ও টাকা তুলে দিতে পারবে। আমার প্রডিউসারকে আমার সামনে বলেছে, প্রিয়া সেনগুপ্ত বলেছে এটা কথা। হ্যাঁ, এবার তাহলে তুমি জাস্ট ভাবো ওই নতুন প্রডিউসার যিনি রয়েছেন তিনি কি করে সাহস পাবে। নেই, চুপচাপ হয়ে গেছে। তখন উনি এমন একটা উত্তর দিলেন যে দেখুন আমি অসীমের উপর টাকা ইনভেস্ট করেছি, আমি এই ছবি কতটা বিজনেস করবে না করবে আমি এইসব চিন্তা করে করিনি। উনি আমার সাইড নিয়ে কথাটা বলেছিলেন, কি বলবেন সেই টাইমে একজন ইম্পার প্রেসিডেন্ট যদি উনি এই ধরনের মন্তব্য করেন যে নতুনদের নিয়ে কাজ করা যাবে না, কেন করছেন, তাহলে কোনো নতুন প্রডিউসার তারা কি কোনোদিন নতুন ছেলে মেয়েকে লঞ্চ করতে পারবে, সাহস পাবে কাজ করার? কেউ তৈরি করতে পারবে না। হ্যাঁ, কেউ কোনোদিনও স্টার তৈরি হবে না, তারাও তৈরি হতে দেয় না। ইন্ডাস্ট্রির সবাই মানে নতুনদের দেখলে ওদের মাথা খারাপ, নতুনদেরকে নিয়ে কেউ কাজ করতে চায় না, মোদ্দা কথা। আমি কাল রাতেই কথা বলছি, আমাদের কাছে কথা চলছে যে আমরা আমরা পরবর্তী একটা ছবি প্ল্যান করছি, মাল্টি স্টারার ছবি করব না, ওরা একরকম ছবি করবে, তো নিউ কামারদেরকে নিয়ে করবে না। ঠিক আছে, তো এই প্রবলেম নতুনদেরকে সহ্য করতে পারবে ইন্ডাস্ট্রি। এটা এই যে ইম্পার প্রবলেম চলছে বলে বলছি না, এটা আগাগোড়া থেকেই আছে। তারাও কিছু কিছু ক্ষেত্রে বাধ্য, তাদেরও কথা বলছি না যে তারা কেন করছে, কারণ তাদের উপরে প্রডিউসারের প্রেশার। কারণ প্রডিউসার কোথাও শুনেছে যে আর্টিস্টকে নিলে হয়তো চ্যানেল থেকে টাকা পেয়ে যাবে, স্যাটেলাইট ভ্যালু পেয়ে যাবে, ওটিটিতে সেল হয়ে যাবে। অথচ তুমি ভেরিফাই করে দেখতে পারো বাংলার ম্যাক্সিমাম ছবি না ওটিটিতে কেউ কিনছে না স্যাটেলাইটে কেউ কিনছে, স্যাটেলাইট বন্ধ। কিন্তু একটা একটা অদ্ভুত একটা বাজে প্রচার রয়েছে যে স্যাটেলাইট থেকে নাকি এ স্টার এই অ্যাক্টরকে নিলে আমরা এত টাকা রিটার্ন পেয়ে যাবো, কিন্তু আদতে সেই রিটার্নটা নেই, সেই টাকাটা নেই। এটা ফালতু ভুয়া খবর চারিদিকে উঠে আছে। আগে হতো, এখন কোনো চ্যানেল কিনছে না, আগামীতে কিনবে কিনা জানি না, কেউ কিনছে না, কোথাও সেল নেই।
অথচ ওদের সাথে কম্পেয়ার করে নতুনদের গলা টিপে মারা হচ্ছে ইন্ডাস্ট্রি থেকে, মানে আমাদের মতো নিউ কামার যারা এসেছি। আমরা কলকাতায় স্টে করছি শুধুমাত্র ছবি করার জন্য, তো ও আমাদের দিনরাত মেহনত চলছে, দিনরাত স্ট্রাগল চলছে, কিন্তু আমরা একটাই কথার শিকার হচ্ছি যে নতুন প্রডিউসার, নতুনদের তোমরা নতুন ইম্পার প্রেসিডেন্ট বলে দিচ্ছে, তো সাধারণ লোককে আমি আর কি বলবো। সেটা হচ্ছে কথা। এবং নিয়ম না মানলে এক গাদার রুলস, সেখানে ব্যান্ড কালচার, এই ব্যান্ড কালচারটা কি বলবো, একের পর এক মানুষ ব্যান্ড হয়েছে। অনিমার ভট্টাচার্য আমরা দেখতে পেয়েছি, ঋদ্ধি সেন ব্যান্ড করা হয়েছে, এবং আরো অনেককে ব্যান্ড হয়েছে, এর নামগুলো আমরা জানি না। তো এই ব্যান্ড কালচার সে আর কাজ করতে পারবে না। রিসেন্টলি বলিউডে দেখলাম রণবীর সিংকে ব্যান করা হয়েছে। তো এই ব্যান্ড কালচার কি বলতে চাও? দেখো, ব্যান্ড কালচার নিয়ে করবে যে একটা আর্ট, আমি মনে করি একজন আর্টিস্টকে তার স্বাধীনতায় বাঁচতে দেওয়া উচিত। তার শিল্প প্রধানের থেকে বাধা। হ্যাঁ, এবং তিনি একজন শিল্পী, এবং শিল্পীকে যদি কেউ মানে বেঁধে দেয়, তাহলে এর থেকে বাজে জিনিস কিছু হতে পারে না, যেটা আমি মনে করি। এবার অনির্বাণ, আমাদের অনির্বাণ, উনি একজন খুবই ভালো দক্ষ অভিনেতা। ওনার অনেক ফ্যান্স রয়েছে, আমার মালদার কথা বলছে, আমার কাছের বন্ধুরা, ওনার প্রচুর ভক্ত। এবং তার শিল্প থেকে তার রোজগার, সেটা করে সে খায়, এবং সেই খাওয়ার জায়গাটাকে যে কেউ যদি আটকে দেয়, কারো যদি রুজি রোজগারের জায়গাটা বন্ধ করে দেয়, তা আমি মনে করি এটা তো পাপ কাজ, এটা তো বাজে নয়, এটা তো পাপ কাজ। তো ব্যান কালচার এই সমস্ত শিল্পর ক্ষেত্রে কেন থাকবে? শিল্পীদের কোনো ব্যান কালচার হওয়া উচিত নয়। এই যে বলিউডে আমরা রণবীর সিংকে নিয়ে যে কথাবার্তা গুলো হচ্ছে, দেখবে, হ্যাঁ হচ্ছে, কিন্তু হচ্ছে আলোচনা, কিন্তু ওরা, আমার মনে হয় না এটা কোনো একটা এই জিনিসটা এফেক্ট ফেলে বা জায়গা পাবে, আমার তো মনে হয় না। এবং যদি ব্যান কালচারটা আদৌ যদি মানে কি বলে সত্যি জিনিস থাকতো, বা কোনো একটা রুলস রেগুলেশনের মধ্যে পড়তো, তাহলে অনির্বাণ বাবু তাহলে এখনো ব্যান থাকতো। সরকার চেঞ্জ, ব্যান উঠে গেল। তার মানে পরিষ্কার, যেখানে একটা একটা রাজনৈতিক দলের একটা প্রভাব ছিল, সেই প্রভাবকে কাজে লাগিয়ে অনির্বাণ বাবুকে ব্যান করেছিল। সরকার চেঞ্জ, ব্যান উঠে গেল। তার মানে এটা কোনো রুলস রেগুলেশনের মধ্যে নেই, পরিষ্কার। তাতে ব্যান কালচার এই জিনিসটা থাকা শিল্পীদের ক্ষেত্রে একদমই উচিত নয়, এটাই বলবো। তোমরা যে যে সমস্যাগুলো ফেস করেছো কালিয়াচক চ্যাপ্টার 1 এর ক্ষেত্রে, তো সেগুলো নিয়ে কি কি পদক্ষেপ রয়েছে আগামী দিনে, কি বলতে চাও? দেখো, কালিয়াচক চ্যাপ্টার 1 আমাকে যেটা জিনিস শিখিয়ে দিয়ে গেছে, সেটা কোনো ছবি আমার শিখিয়ে দিতে পারবে না। ইনফ্যাক্ট আমার মানে আমি তো কালিয়াচক চ্যাপ্টার 1 ছবি করতে গিয়ে আমি নিজে স্পট বয়েরও কাজ করেছি, প্রতিটা ডিপার্টমেন্টে সবকিছু করেছি, যেহেতু প্রথম ছবি, যারা প্রথম ছবি মানে করে তারা সব খেটে কাজ করে। তোর আসে কি, যখন ছবি মানে আমার পরবর্তী ছবির নাম তোর আসে কি, যখন আমি করতে গেলাম, তখন আমি ওখানে অ্যাক্টরের মতন ট্রিট হয়েছিল আমার। হ্যাঁ, তা আমি জাস্ট তখন ভাবছি যে আমি ধরো একটা রুম থেকে উঠলাম, উঠে পরে দেখছি মেকআপ রুম রেডি, ড্রেসের রুম রেডি, এখান থেকে বেরোচ্ছি, ফ্রেশ হলাম, মেকআপ করলাম, ড্রেস করলাম, বিন্দাস অ্যাক্টরের মতন গেলাম, অভিনয় করলাম, এলাম। তা আমি তখন ভাবছি একদিন যে এইটা কতটা আরামদায়ক, মানে এটা মেনে নিতে পারছি না। কেউ বলছে তুমি এই চারে বসো দাদা, এই খাবারটা খাও। এইটা আমি কালিয়াচক চ্যাপ্টার 1 পাইনি। তো কালিয়াচক চ্যাপ্টার 1 গিয়ে এটা শিখেছি, এইটা যে কালিয়াচক চ্যাপ্টার 1 ছবি যখন আমাদের চলছিল, তখন আমাদের ছবিটা 4 বার আটকে ছিল। প্রথম কথা আমি যেটা বলবো, যে প্রথমত একটা বাজেট, একটা নির্ধারিত বাজেট সবাইকে রেডি করতে হবে, এবং সেই বাজেট আপ অ্যান্ড ডাউন হবে। কিন্তু তার আগে একটাই পরামর্শ দিব, যে এই ইন্ডাস্ট্রি যারা নতুন ছবি করতে চায়, তারা এই ইন্ডাস্ট্রির লোকজনের সাথে একটু ঘোরাফেরা করে, ছবি করব বলে নয়। আমি তো মনে করি কেউ ছবি করতে গেলে কোন একটা ফ্লোরে সেটে গিয়ে ওই ছবিটার সাথে কোনো না কোনো ভাবে যুক্ত হওয়া উচিত। আমরা প্রচুর টাকা নষ্ট করেছি কালিয়াচক ছবিটা করতে গিয়ে, কিন্তু আমাদের পরের ছবিতে আমার এক্সপিরিয়েন্স ছিল বলে ওটা হতে দিনি। আমার মানে কোনো ছবি করার আগে আমি সবাইকে বলবো, অবজারভার হিসাবে হোক, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে হোক, অ্যাক্টর হিসাবে হোক, যে কোনো ডিপার্টমেন্ট থেকে হোক, কোনো একটা ছবির সঙ্গে জুড়ে যাও, জুড়ে গিয়ে তুমি ওই ছবিটার ব্যাপারটা বোঝো, দেন তুমি ছবি করো। আমি এটাই বলবো সবাইকে, তাহলে এই সমস্যার সম্মুখীন আর হতে হবে না। যেহেতু আর এখন তো গিল্ডের ওই সমস্ত প্রবলেম আপাতত তো নেই, আগামীতে কি হবে জানি না। তো এই প্রবলেমটা আর আসবে না। ইচ্ছা মানে যত ইচ্ছে টেকনিশিয়ান নিতে পারবে, নিজের মতো ছবি করতে পারবে, গুপি ব্যাপারটাও তো আর নেই, যেটুকু আমি শুনলাম। তো এই দিক থেকে আরো সমস্যা হওয়ার কথা নয়। এবার বাকি এটাই বলবো, যে এক্সপিরিয়েন্স গেইন করো কোনো একটা ছবি থেকে, কোনো ছবিতে টাকা লগ্নি মানে করার আগে। কারণ ইন্ডাস্ট্রিতে 95%-এর উপরে ফ্রড লোক ঘুরে বেড়ায়, যারা নতুনদেরকে এবং নতুন প্রডিউসারকে ফেলে দুমড়ে মুচড়ে দেয়। তো সেই সমস্ত যাতে না হয়, ওই জন্য একটা এক্সপিরিয়েন্স দরকার। এক্সপিরিয়েন্স নিতে বলবো আমি সবাইকে, যারা প্রথমে ছবি বানাতে চায়। এখন তোমার কি কি দাবি গিল্ডের কাছে, কি কি জিনিসগুলো গিল্ডের কাছে আমার একা তো দাবি হবে না, মানবে না। তা আমি যেটা মনে করি, যেমন আমার ছবি
আমি যত ইচ্ছে আমি যতটা লোক প্রয়োজন আমি ততটা লোক নিতে পারি, সেই সুবিধাটা আমি চাইছি। ইনফ্যাক্ট সেন্সার বিভিন্ন কারণে সেন্সার আটকে দেওয়া হতো এবং সেটার যথেষ্ট মানে যথেষ্ট পেপার বা নথি দেখে নেওয়া উচিত যে সেটা আদৌ কি সত্যি, কারো মুখের কথায় যাতে কোনো কিছু আটকে না দেওয়া হয়, কারণ কারো অনেক ধরনের পরিশ্রম রয়েছে, অনেক পরিশ্রম, সেটা স্বল্প ক্ষণে কিন্তু সেটা আটকে দেওয়া হচ্ছে। কারণ আমার ছবি ফেস্টিভ্যালে রিলিজ হচ্ছিল, ঈদে আমি একটা ওপেনিং পেতাম, কিন্তু পরিযায়ী শ্রমিকরা থাকতো, কিন্তু তারা বেরিয়ে গেল, আমার প্রচুর মেসেজ আসতো যে আমরা ছবি দেখতে পেলাম না, কারণ তার ছবি 1.5 মাস পর গিয়ে হলো। তো যাতে সেন্সারে এই ধরনের কোনো প্রবলেম না হয়, ঠিক আছে, আর্টিস্টের উপর যাতে কোনো রকমের ব্যান কালচার যেটা তুমি বললে সেটা যাতে না থাকে, আর্টিস্টরা যাতে ফ্রিতে মানে ফ্রি বলছি, আর্টিস্টরা যাতে মানে ফ্রি ভাবে কাজ করতে পারে, কোনো রকমের হেডেক না থাকে, বাস এটাই বলবো। এবং নতুনদের জন্য কিছু ভাবা উচিত, এবং এটা আমি ডিরেক্টরদেরকে বলবো, প্রডিউসারদেরকে বলবো যে নিজের ক্রাফটের উপর ভরসা করতে বলবো, যে তারা যাতে নিজের ক্রাফটে ভরসা করুক এবং নতুনদের সাথেও যাতে কাজ করুক, আর ইন্ডাস্ট্রি যাতে আরো অনেক অনেক অভিনেতার জন্ম দেয়, স্টার তৈরি করে, কারণ আমাদের এই প্রজন্মের স্টারের কিন্তু খুব দরকার, যেটা নেই, নাহলে ইন্ডাস্ট্রি চলবে কি করে। জিদ্দার দেবদার পদ তো কাউকে তো তৈরি হতে হবে, যারা রয়েছে মানে ইয়ে সোহমদা রয়েছে, অঙ্কুশ রয়েছে, তারা তো তাদের মতো করছে, কিন্তু আরো দরকার। যতক্ষণ না হবে ইন্ডাস্ট্রি কি করে চলবে, লোক নিয়ে কি করে করে প্রডিউসারকে বলবো, ডিরেক্টরকে বলবো যাতে নতুনদেরকে নিয়েও কাজ করে, এবং ইন্ডাস্ট্রির ভালো চাইবো, এবং যাতে রিস্ক নিতে হয়, বড় বড় কাজ হোক এবং ইন্ডাস্ট্রিতে ভালো ভালো কাজ হোক। আমি তো এখন মুখিয়ে আছি যে কবে আমাদের বাংলা ছবি 100 কোটি টাকার গন্ডি পার করবে, মানে সেই দিনটার অপেক্ষা আমি সত্যি আমি নিজেও। তো তোমার নতুন সিনেমা তোর আশিকি অলরেডি তোমার শুটিং শেষ হয়ে গেছে বলছো, তো কি কি প্ল্যানিং, কি কি ভুলগুলো শুধরে নিয়ে কালিয়াচকের থেকে কবে কি করে রিলিজ করবে, কি প্ল্যানিং? হ্যাঁ, আমার পরবর্তী ছবির নাম তোর আশিকি, যেটা ভীষণ একটা রুটেড লাভ স্টোরি, এবং সেই ছবিটা সত্যি কথা বলতে কালিয়াচক থেকে অনেক এক্সপিরিয়েন্স গেইন করার ফলে এই ছবিটা খুব ভালোভাবে এবং খুব শান্তভাবে মানে টেনশন মুক্ত হয়ে কাজ করেছি। আমরা এই ছবিটা করতে গিয়ে ফেডারেশনের সাথেও মুখোমুখি হয়েছি, যেখানে কিছু কিছু প্রবলেম ছিল যেগুলো শর্ট আউট করে নিয়েছিলাম টেকনিক্যালি, কারণ সেই সোর্সেসটা ছিল, আর সেই সমস্ত জিনিস কিন্তু কালিয়াচক থেকে শেখা। আমরা যেরকম বাজেট ভেবেছিলাম সেই বাজেটের মধ্যে আমরা করতে সক্ষম হয়েছি। হ্যাঁ, এবং কালিয়াচক থেকে যত জিনিস শিখেছি, যে কিভাবে ম্যানেজমেন্ট করতে হবে, কাকে ডিরেক্টোরিয়াল টিমে রাখতে হবে, কাকে ডিওপি নিতে হবে, প্রতিটা জিনিস শিখেছি। শেখার পর ওইভাবে আমরা প্লেস করেছিলাম। কালিয়াচকে কি করেছিলাম যে টাকা ছিল না, সেই জন্য আমরা নিজেদের অনেক নন এক্সপিরিয়েন্স লোককে নিয়ে নিয়েছিলাম, আর্টিস্টও নিয়ে নিয়েছিলাম সেই রকম। তো সেক্ষেত্রে আমরা ওই সমস্ত জিনিস নিয়ে আমরা কতটা ভুগেছি সেইগুলো এবার হতে দিনি। এবার এই ছবিটা খুবই স্মুথলি বেরিয়ে গেছে, এবং আমাদের শুটিং পুরোপুরি কমপ্লিট, এখন পোস্ট প্রোডাকশনে রয়েছে। আমরা ইতিমধ্যেই প্ল্যান করছি যে কবে সেটার প্রমোশনে নামবো। হ্যাঁ, আগে সম্ভবত আগেই হবে, আমাদের প্ল্যান খুব তাড়াতাড়ি, হয়তো কিছুদিনের মধ্যে আমরা সেটা আমরা ফার্স্ট পোস্টার লঞ্চ করবো, ইতিমধ্যে তোমাকে দেখালাম পার্সোনালি, ঠিক আছে। তো সেটা খুব তাড়াতাড়ি আসবে এবং পোস্টার রয়েছে। দেখা যাক এবার বাকি এটার ভালো করে ফাটিয়ে প্রমোশন করব, এবং আমাদের প্রডিউসার যিনি রয়েছেন বা আমার টিমের যারা রয়েছে তারা খুব ভালো কোঅপারেট করছে, এবং তারা রীতিমতো এখন টাচে রয়েছে, কাজ করছে। তাই থ্যাংক ইউ তোমাকে আমাদের সময় দেওয়ার জন্য টলি বাংলাকে। আর আমরা আশা করবো টলিউডের যে জটিলতা এগুলো কেটে যাক, অনেক ভালো ভালো সিনেমা আসুক, আমরা চুটিয়ে সিনেমা হল ভরিয়ে দিই। তুমি অনেক ভালো ভালো কাজ করো, থ্যাংক ইউ তোমাকে, থ্যাংক ইউ।